বাংলাদেশে ১০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, তারপর হচ্ছে ১০০০ টাকার নোট। আর আমেরিকার মতো একটা জায়গায় আপনার কেন মনে হয় ওইখানে ১০০ টাকার নোট হচ্ছে হায়েস্ট? ওইখানে কেন $৫০০ অথবা $১,০০০ নেই? চায়নার মতো একটা জায়গাতে এখানে আপনার হচ্ছে $১০০ হইতেছে হায়েস্ট, এর উপরে নাই। তো এটার কারণটা কি? তো এগুলো কোনোটাই কোনো কিছু অ্যাক্সিডেন্ট না। হ্যাঁ, আর বাংলাদেশে হচ্ছে পরে যাই ওই বিষয়ে। তো তো জানতে হবে যে আমাদের যে টাকা আমরা যে হাতে পাই, এই টাকাগুলো কোত্থেকে আসে? একটা কান্ট্রি টাকা ছাপায় তার নিজের দেশের জন্য, তার নিজের দেশের নাম টাম দিয়ে। তো এখন অনেক টাকা ছাপাইলেই তো হয়, তাই না? যে তাহলে দেশের মানুষ বড়লোক হয়ে যাবে, সবাই সবার কাছে অনেক টাকা থাকবে। কিন্তু আসলে এইভাবে টাকা চলে না। এই টাকা কিভাবে চলে? অনেকে দেখলাম যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতেছে বাংলাদেশে, যেটা তো তারেক রহমানের যে চিন্তা ভাবনা সেটা আমি বুঝতে পারছি, সে কী চাইতেছে বাংলাদেশে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। পুরোটা এই যে মানে খারাপ এটা বলবো না, বাট এটা একটা অন্যদিকে একটা মোড় নেবে আর কি, যদি এটা তদারকি না করা হয়। একদিনের জন্য যদি তদারকি বন্ধ হয়ে যায়। আর বাংলাদেশের মতো রাজনীতি যেখানে শীতের দিনে কম্বল দিলে, তেল দিলে, খাবার দিলে, এটা হচ্ছে থাকে না, মানে হচ্ছে নেতাদের বাড়িতে চলে যায় আর হারায় যায়। যদি ত্রাণ দেওয়ার ঘোষণা দেওয়া হয় তারপরে হারায় যায়। যে দেশে অল্প দামে খাবার ট্রাক রাস্তায় বের করলে দেখা যায় যে খাবার শেষ হয়ে যায়, মানুষের লাইন শেষ হয় না। দেখা যায় যে মানুষ ট্রাকের লাইন ধরে থাকে, ট্রাক চলতেছে, পিছলায় পড়েও যায় মানুষ। মানে এইগুলো দৃশ্যগুলো দেখলে আসলে কীরকম লাগে নিজের দেশ সম্পর্কে, যে খাবারের জন্য অল্প কিছু টাকা দিয়ে খাবার কিনবে, সেটার জন্য ট্রাকের পিছনে দৌড়ায় তারা রাস্তার ভিতরে পড়ে যেতেছে। তো সেই রকম মানুষ অবশ্যই যাই হোক, তাদের কাছে আপনি যদি এরকম প্রস্তাব দেন যে ত্রাণ দিবেন, তো এরকম দলের কাছে যাই হোক, মানে এরকম নেতা নেতা যদি থাকে তাহলে এটা খুব কষ্ট হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায় এই জিনিসগুলো বাস্তবায়ন করা। আর তাছাড়া ইকোনমিক্সের একটা বিষয় আছে যেখানে আপনার কীভাবে টাকা ট্রান্সফার করা হয় অথবা একটা দেশে টাকা পয়সা ট্রান্সফার হয় কীভাবে চলে। তো টাকা হচ্ছে একটা লিকুইড জিনিস, মানি হচ্ছে একটা লিকুইড জিনিস। তো একটা কান্ট্রিতে আপনার টাকা কীভাবে জনগণের হাতে আসে এগুলো জানতে হবে। যেমন ব্যাংকের মাধ্যমে আসে, ব্যাংক কীভাবে দেয় মানুষের কাছে, কীভাবে মানুষের কাছে পৌঁছায়, তো এই ডিটেলস আমি দিব না। তো সংক্ষেপে বলি যে যেটা হচ্ছে আমাদের দেশে যে টাকা ছাপানো, এগুলো আমাদের দেশেই ঘোরাফেরা করে। আমেরিকায় আমাদের টাকা চলে না, অন্য অন্য দেশে আমাদের টাকা চলে না। আমি যদি নিয়েও যাই, এই টাকা ভাঙায় আমারে দিবে না। এই চাইনিজ যে ব্যাংক আছে এখানে আমি যদি টাকা নিয়ে আসি বাংলাদেশের, ওরা আমার ভাঙায় দিবে না, কারণ এটার ভ্যালু নাই। কিন্তু ডলার নিয়ে আসলে এটা ঠিকই ভাঙায় দিবে, কারণ ভ্যালু আছে। তো এখন কথা হইতেছে যে তার মানে আমরা যত টাকাই ছাপাই এটা দেশেই থাকবে, জাস্ট হাত বদল হবে, এক হাতের থেকে আরেক হাতে যাবে, আরেক হাতের থেকে আরেক হাতে যাবে। তো এখন আমরা যদি অনেক টাকা জমায় রাখি, একজন অনেক বড় লোক, অনেক কোটিপতি, তার ব্যাংকে অনেক টাকা আছে, তো এই টাকাগুলো ব্যাংক ইউজ করবে, বাট সে ইউজ করতে পারবে না। তো এখন কথা হইতেছে যে আমরা যদি যত হাত বদলাবো টাকার, তত কাজ আমাদের হবে, তত উন্নত, মানে উন্নত বলতে তত সচ্ছল মানুষ থাকবে। বাট মানুষের স্যালারি বৃদ্ধি করার জন্য, মানুষের লাইফস্টাইল ইমপ্রুভের জন্য, বাংলাদেশে বড় বড় বিল্ডিং, অফিস, এগুলো হওয়ার জন্য আমাদের ইন্টারন্যাশনাল কারেন্সি প্রয়োজন। যেমন আমাদের হচ্ছে ডলার প্রয়োজন, আমাদের চাইনিজ যে RMB, এটার এখন অনেক দাম, এটা আমাদের প্রয়োজন। তো কারণ হতেছে ইরান এগ্রি করছিল যে চায়না ডলার, তাদের RMB দিয়ে, চাইনিজ টাকা দিয়ে তেল কিনতে পারবে, যেটার কারণে নাকি আমেরিকা খেপে গেছে। আমেরিকা যে যে দেশগুলোকে ধ্বংস করছে অথবা অ্যাটাক করছে, সেই দেশগুলো এরকম স্টেপ নিয়েছিল যে তারা আমেরিকার ডলার না দিয়ে তারা নিজেদের কারেন্সি দিয়ে তেল কেনা বেচার ডিসিশন নিয়েছিল। এই কারণেই আমেরিকা অ্যাটাক শুরু করছে। যাই হোক, এটা আবার আরেক সাবজেক্ট, কথার লাইনে থাকতে হবে। তো একটা দেশ উন্নত হওয়ার জন্য আপনার এরকম
আহ, শুধু নিজের টাকা প্রিন্ট করলেই হয় না, আমাদের বৈদেশিক মুদ্রা যেটা বলে সেটা লাগে। এই জন্যই বলে যে যারা দেশের বাইরে কাজ করে তারা হতেছে বাংলাদেশের মানে কি বলে মেইন সোর্স, কি বলে শব্দটা মনে আসতেছে না মাথায় এখন। আম, যাই হোক, বাংলা অনেক কম বলা হয় আমার এখানে। আমি বেশিরভাগ ইংরেজিতে আর চাইনিজে কথা বলি, তো বাংলা শব্দ অনেক সময় উলট পালট হয়ে যায়, অনেক শব্দ খেয়াল থাকে না আমার কথা বলতে গেলে। এই কারণে ভিডিও করার সময় অনেকটা আনইজি করি মাঝে মধ্যে। তো এই হচ্ছে বিষয় আর কি। আমি এখন অফিসে একা, আম, যেহেতু আমি রোজা চলতেছে রোজা রাখছি, বাট ওরা তো রোজা রাখে না। তো অনেকে কাজে গেছে, আবার অনেকে খাওয়া দাওয়া করতে গেছে এখন, আবার ওখানে কিছু কলিগ আছে রুমের ভিতরে। তো আমি এখানে। তো যাই হোক, তো বাংলাদেশটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে একটা গ্রাম। বাংলাদেশটা হচ্ছে একটা গ্রাম। কেন গ্রাম? কারণ হইতেছে বাইরের দেশের মানুষ বাংলাদেশকে, আমরা যেরকম আফ্রিকাকে দেখি যে খাওয়া দাওয়া করে না, দুর্ভিক্ষের মতো একটা কল্পনা আসে আফ্রিকার কথা আমাদের মনে মনে পড়লেই। তো একটা দেশের নাম নিলে, একটা জনগোষ্ঠীর নাম নিলে আমাদের মাথায় একটা ইমেজ আসে। এই যে যে ইমেজটা আসে, এইটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে প্ল্যান করে করা। আমরা অনেকে অনেক কিছু মানে ইউজড হয়ে গেছি, মানে আম, যে কিছু শব্দ আমরা শুনলে আমাদের মনে হয় এটাই স্বাভাবিক, এটাই নর্মাল, বাট এগুলো সব কিছুই প্ল্যান করে করা। এগুলো কোনো কিছুই আর কি অ্যাক্সিডেন্ট না। যেমন আমরা আফ্রিকার কথা শুনলে আমাদের মনে হয় যে দুর্ভিক্ষ, তো না খায় আছে গরিব মানুষ, ময়লা পানি খাইতেছে, এরকম কিছু ইমেজ আমাদের মাথায় আসে। কিন্তু আসলে আফ্রিকা মানে এরকম না। আম, তবে আফ্রিকার অনেক জনগোষ্ঠী এরকম আছে, এটারও কারণ আছে যে তাদেরকে, তারা কেন এই সিচুয়েশনে পড়ে আছে, এটার কারণ হচ্ছে তাদেরকে এইভাবে রাখা হয়েছে। আর লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তো তাদেরকে এইভাবে রাখা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের যে আপনার ভৌগোলিক অবস্থা অথবা যে নাম, বাংলাদেশের নাম মানুষ নিলে এরকম তাদের মাথায় আসে। আমার কোম্পানির যে বস, উনি আমাকে মাঝে মধ্যে এগুলো বলে যে তোমার বাংলাদেশের মানুষ মনে হয় এখনও ট্রেডিশনাল, তাই না? আবার আমাকে বলে যে এই কোম্পানির বসের ওয়াইফ আমাকে, ওই তার ফ্রেন্ড বাংলাদেশে যায় একটা ভিডিও দিছিল চাইনিজ টিকটকে, তখন আমাকে আয়সা একটা ভিডিও দেখায়, আমার বলতেছে যে তানভীর এটা কি তোমার দেশ? ভিডিওটা তাকায় দেখি যে ভিডিওতে মানে ওই যে নোংরা ডোবা আছে না, ডোবা নালা রাস্তাঘাট, এগুলা দেখাইতেছে। তো এখন আমি এটা দেখে বলতেছি যে আমি তো এরকম জায়গায় যাই নাই। আর আমি লজ্জা পেয়ে গেছি যে আমি এটা কীভাবে বলবো যে এটা আমার দেশ। কারণ এখানে আমি আমি একটু দাঁড়াইলে আপনি ওনাদের রাস্তাঘাট দেখতে পারবেন, ক্যামেরা, তারা হচ্ছে এইসব জায়গায় থাকে, এই যেরকম পরিষ্কার রাস্তাঘাট ক্লিন দেখতেছেন, আর এই যে এরকম উঁচু উঁচু বিল্ডিং পরিষ্কার, সব কিছু একবারে টাইম মানে সিস্টেমেটিকলি চলে এখানে, পরিষ্কার সব ক্লিন একদম। তো আমি নিজেই লজ্জা করে যাই আর কি, এরকম মাঝে মধ্যে কিছু কথা বলে আমার দেশ সম্পর্কে, যে এটা কীভাবে এটা কীভাবে। তো এখানে আমার কিছু বলার থাকে না আসলে, কারণ আমি যতই বলি যে হ্যাঁ আমি আমার দেশকে নিয়ে প্রাউড, আমি যখন চায়না থেকে পড়ালেখা করছি, মানে যখন পড়ালেখা করি তখন থেকে আমি আমি সবসময় আর কি চেষ্টা করি আমার দেশটাকে যেন কেউ নেগেটিভলি না নেয়। তো আমি বলি যে না আমার দেশটা খুবই ভালো, মানুষগুলো খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, যদিও অনেক বুকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, বাট এটাই বাস্তব যে আমার দেশের রাস্তা ভাঙা, আমার দেশে প্রত্যেক দিনই মানুষ মারা যায়, ধর্ষণ হইতেছে, তারপরে এই রাজনৈতিক মারামারি এগুলো সবই থাকে। তো মাঝখান দিয়ে জনগণই আর কি কিছু পায় না। তো এই হচ্ছে আমার দেশের অবস্থা। তো নিজের কাছে খারাপ লাগে যখনই এই দেশের সম্পর্কে দেখি, অন্যদের সম্পর্কে, যে আসলে জীবনটা কীরকম হইতে পারে। এইখানে মানুষ বাঁচেও বেশি দিন। মানে কি গড় আয়ু বাংলাদেশে হচ্ছে 60 সম্ভবত, বাট এইখানে হচ্ছে, এখানে মানে এই যে 70-80, আমি যদি বলি যে 70 বছরের একজন বুড়া, 70 বছরে ওনাকে বুড়া বলে না, এই জায়গায় 70 বছরের কাউকে বুড়া বলে না, মানে
মানে মানে ভেরি ওল্ড বলে না, মানে বুড়া ঠিক আছে, বাট অনেক বুড়া বলে না। অনেক বুড়া বলতে গেলে কমপক্ষে 80-90 এরকম হইতে পারে, 80 অ্যাটলিস্ট অ্যারাউন্ড। তো এখানে যে কোম্পানির বসের মা আসছিল এখানে, আমার খুব পছন্দ করে। তো আসলে একটা হাসি দেয়, আমার সাথে কথা বলে চাইনিজে। তো উনি আর কি 80 বছরের মতো মনে হয় বয়স, তো এখনও খুবই স্ট্রং। উনি হাঁটাহাঁটি করে, কাজ করে, হ্যাঁ, হাসি ঠাট্টা করে। তো ফেস দেখলে বোঝা যায় যে একবারে চামড়া কুঁচকায় গেছে, একদম বয়স হয়ে গেছে, বাট তারপরও সে কী করে হাঁটাচলা করতে পারে। ওই সেদিন আমার সাথে ওই যে আমি একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম ওনাকে, আরেক মানে আরেকজন ছিল এখানে, তাকে ওনাকে পৌঁছায় দিছি আমি, কারণ উনি চিনে না কোথায়। তো ওইখানে একটা এসকালেটর ছিল, মানে হচ্ছে চলন্ত সিঁড়ি যেটা আমরা বলি বাংলা ভাষায়, বাট খুবই লম্বা, মানে শর্ট সিঁড়ি না আর কি। তো ওইখানে আমি বলতেছি আপনি উঠতে পারবেন, আমারে ধরেন। পরে কয় না না, কয় না না লাগবো না। পরে আমি হাত বাড়াই দিছিলাম, আমার কাছে না না লাগবো না। পরে দেখি যে একাই সুন্দর উঠছে, আমি যে স্পিডে উঠছি আমার ওই স্পিডে উঠছে উনি। ঠিক আছে, আমি পুরো অবাক যে 70-80 বছর বয়সের একটা মানুষ, এটা কীভাবে সম্ভব, 80 বছর অ্যারাউন্ড, 80+ মেবি, কীভাবে সম্ভব। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। তো এটা বলার কারণ কি, যে এখানের বাতাস পরিষ্কার। আমি বাসায় আমার বাংলাদেশে আমি যখন জানলা খুলতাম, রোদের আলোটা বিছানায় পড়লে আমি দেখতাম যে ধুলাবালি উঠতেছে, এটা দেখা যায়। বাট এইখানে ওই ধুলাবালিটা দেখা যায় না, রোদটা যখন পড়ে ধুলাবালি নাই। তো আমরা যে প্রতিনিয়ত আমরা যে নিঃশ্বাস নিই, এর মাধ্যমে আমাদের ধুলাবালি আমাদের ভিতরে যায়। এই ধুলাবালি আমাদের ক্ষতি করতেছে, এটা আমরা বুঝি না আর কি। তারপর আমরা যে খাবার খাই এর ভিতরে অনেক ভেজাল থাকে, বাট এখানে এই ভেজালটা নাই। আর তাছাড়া তারা অনেক তেল খায় না, মাঝে মধ্যে খায়, বাট হিসাব করে খায় যে আমি কখন তৈলাক্ত খাবার খাইলাম। আর সবজি খায় হচ্ছে কম রান্না করা, এরকম আর কি। তো আমাদের ক্লিন একটা লাইফ লিড করতে হবে, লিড করা উচিত আমাদের। আর মানে ক্লিন বাতাস, রাস্তাঘাট পরিষ্কার, এগুলো সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাট এটা সম্ভব হয় না কেন? কারণ ওই যে আমি বললাম যে বাংলাদেশের মানুষের লাইফস্টাইল উন্নতি হয় না। আমাদের দেশে যদি আমরা টাকা বেশি লেনদেন করি, সবার যদি স্যালারি বাড়ায় দিই, সবার যদি যাই হোক, এটা মূল্যস্ফীতি হয়ে যাবে তখন। তো এখানে বিষয়টা হচ্ছে যে একটা দেশের উন্নতি করতে গেলে তখন আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। আর আমি যে একটু আগে বললাম যে বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ হচ্ছে মানে একটা গ্রামের মতো এশিয়ার ভিতরে। তো গ্রামের মতো হওয়ার কারণ আছে একটা, যে আমাদের দেশে আমরা বলি যে মহিলা মানুষ হচ্ছে বেশিরভাগ, মানে অনেক মহিলা মানুষ কাজ করে বাংলাদেশে, গার্মেন্টস শিল্প তারাই রক্ষা করে। হ্যাঁ, এটা আমরা খুব প্রাউড ফিল করি, বুক ফুলায় বলি, বাট এটা আমাদের প্রাউড ফিল করার বিষয় না। কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে এরকম একটা মানে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যারা নাকি সবচেয়ে কম পয়সায় কাজ করে। মানে হচ্ছে একটা যেরকম একটা এলাকায় যেরকম অনেকগুলো দোকান আছে, সবচেয়ে কম পয়সায় আপনারা যে সার্ভিস দেয় আপনি তার কাছে যান। অথবা ধরেন যে ক্লাস আছে কিছু মানুষের ভিতরে যে নাকি রাস্তার পাশে বসে মানুষের জুতা সেলাই দেয়, আবার কেউ আছে হচ্ছে গাড়ি থেকে পাহাড়ি নামে না, প্লেনে উড়ে। তো যাই হোক, তো আমেরিকার মানুষ অথবা তারা বাংলাদেশের মানুষদেরকে ওরকমভাবেই দেখে। তো আমরা যে দেশে আমরা যে কাজ করি, তো বেশিরভাগ হচ্ছে মহিলা মানুষ। আর এই মহিলা মানুষদেরকে আমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে হচ্ছে আমরা যে বলি যে মহিলা মানুষ হইতেছে আমাদের, মানে তারাও কাজ করে, তারা হইতেছে এই ইন্ডাস্ট্রি আগায় রাখছে, বাট তারা হচ্ছে সবচেয়ে কম পারিশ্রমিক নেয় এই ওয়ার্ল্ডে। চায়না থেকে অনেক ফ্যাক্টরি এখন মুভ হয়ে যেতেছে, যে যারা নাকি আগে এখানে পোশাক টোশাক বানাইতো এখন অন্য অন্য কান্ট্রিতে চলে যেতেছে।
যেমন চায়নার পরে ছিল ভিয়েতনাম, থাইল্যান্ড, ওদের এখন মানে স্যালারি বেড়ে গেছে। কারণ কি? কারণ বৈদেশিক মুদ্রার কারণে দেশের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, তো এখন তারা এই স্যালারিতে তাদের হয় না। তো এখন একটা শ্রমিকের যদি স্যালারি একটু বেড়ে যায়, তখন দেখা যায় যে আপনার অনেক খরচ বেড়ে যায়, অনেক কস্টিং বেড়ে যায়। হাজার হাজার পিস একটা কাজ করলে তখন তাদেরকে 1 সেন্ট যদি বাড়ানো হয়, যে আপনার 1 লাখ পিস যদি একটা ক্লোদিং করা হয়, এখানে আপনার কয়েক পয়সা বাড়ালে এটা অনেক বেশি যদি ডলারে হিসাব করা হয়। তো আমাদের এডুকেশন সিস্টেম অথবা আমাদের যদি কি বলে, আমাদের যদি কোয়ালিফিকেশন আরও বাড়ানো হয়, তখন দেখা যাবে যে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করবে না। আপনি এত শিক্ষিত হয়ে আপনি যায় গার্মেন্টসে ওই যে জামা কাপড় বানাবেন, এই 10,000 টাকা স্যালারির জন্য 12,000 15,000, এগুলো তখন আর থাকবে না। তো এই কারণে যারা উপরের শ্রেণীর আছে, যারা হইতেছে কোটিপতি, যারা নাকি ব্যাংক চালায়, যারা নাকি আপনার একটা এলাকা চালায়, সব দেশ চালায়, অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি চালায়, তারা এই জিনিসগুলো কন্ট্রোল করে অ্যাডভার্টাইজের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে, যে মহিলা মানুষ আমাদের দেশে অনেক কাজ করে, তারা এটা করে সেটা করে, কিন্তু এগুলো কোনোটাই আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনে না। তো সুতরাং যদি আপনার প্রাউড ফিল করতে হয়, প্রাউড ফিল করেন যে আমাদের দেশে কখন একটা মহিলা পাইলট হবে, অথবা একজন মহিলা আপনার ইন্টারন্যাশনাল একটা প্লেস হোল্ড করবে, অথবা আমাদের কখন নিজস্ব এআই হবে, আমাদের নিজস্ব কখন কি বলে, আমাদের নিজস্ব টেকনোলজি হবে, আমাদের নিজস্ব আমরা কম্পিউটার বানাইতে পারবো, নিজেদের ল্যাঙ্গুয়েজ থাকবে, তো নিজেরা কখন আমরা নিজেদের গাড়ি অ্যাসেম্বল করব, গাড়ি নিজেরা তৈরি করব, আমাদের কখন কার ব্র্যান্ড হবে, আমাদের কখন নিজস্ব লিফটের ব্র্যান্ড হবে, আমাদের কখন বাইরে থেকে কোনো টেকনোলজি ইম্পোর্ট করতে হবে না, তখন আর কি প্রাউড ফিল করবেন। তো এই শহরে থেকে, এখান থেকে আমার বাংলাদেশের জন্য খারাপ লাগে। আমি এখানে চিরদিন থাকবো না, আমি ইনশাল্লাহ দেশের জন্য কিছু করব। এই ভিডিওটা যে করা, এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু চিন্তা করার আছে। আমি যত কিছু বললাম, কারো যদি কখনো ধৈর্য হয় তখন সে সেটা শুনবে, এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করবে, আগাবে। তবে আরেকটা বিষয় বলে রাখি, যে টাকা মানুষকে অ্যাম্প্লিফাই করে। কেউ যদি একজন ধরেন যে ভালো মানুষ হয়, তাকে আপনি অনেক টাকা দিলে সে আরও ভালো মানুষ, মানে বড় ভালো মানুষ হবে। মানে কেউ যদি দান করে, দানশীল ব্যক্তি হয়, অল্প টাকা থাকলে অল্প দান করে, তাকে আপনি বেশি টাকা দিলে সে বেশি দান করবে। আরেকজন আছে হইতেছে যে গ্যাংস্টার, মনে করেন যে আপনি মানুষের উপরে একটা খারাপ প্রভাব বিস্তার করে রাখে, তাকে আপনি অনেক টাকা দিবেন, সে তখন আরও বড় গ্যাংস্টার হবে। তো কেউ যদি বোকা হয়, আপনি অনেক টাকা দিবেন, সে আরও বড় বোকা হবে। এইটা হচ্ছে টাকা পয়সার কাজ, মানি অ্যাম্প্লিফাইজ। তো যাই হোক, তো যেরকম আপনি আমেরিকার দিকে তাকাবেন, আমেরিকার কাজ হইতেছে যুদ্ধ করা, অন্য অন্য দেশের সাথে ইন্টারফেয়ার করা, তো অনেক টাকার কারণে তারা তাই করে। ইসরায়েল কি করতেছে দেখেন। তো এক এক দেশ যার যেরকম, অনেক টাকা দিলে সে আসলে এটাই প্রকাশ পাবে আর কি। যাই হোক, অনেক কথা বললাম, আবার আরেক সময় অন্য মানে ডিটেলসে বলবো সময় হলে। আর প্রশ্ন থাকলে করবেন, কিছু শেয়ার করার থাকলে করবেন। আর বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ হচ্ছে ট্রোল পছন্দ করে, হাসাহাসি করে, যে ও এটা কী করলো, হা হা হা, ও এটা কী করলো। আপনারা হাসতেই থাকবেন, আর কোনো কাজ করতে পারবেন না, ওই ঘোরাফেরায় যে ধুলাবালির ভিতরেই থাকবেন। আমার দেশটা, আমিও যদি বাংলাদেশে ব্যাক করি, ইনশাল্লাহ ব্যাক করবো অবশ্যই। এই ধুলাবালির ভিতরে আমার থাকতে হবে, বাট আমি চেষ্টা করবো যতটুকু ক্লিন করার, যতটুকু করা যায় আমি করবো ইনশাল্লাহ। তো আপনারা যখন হাসাহাসি করবেন, মনে রাখবেন যে আপনি যখন হাসতেছেন,
ঠিক অপর দিকে আরেকজন আপনার এই হাসি দেখে আপনাকে দেখে হাসতেছে, যে দেখ কত খুশি বলদ।